এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। জল্লাদ একটা ছবি আছে যেটাতে মিঠুন দা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। জল্লাদ, হ্যাঁ জল্লাদ। হ্যাঁ, নায়কের গাড়ি কিন্তু সবাই উঠায় না, আমাকে এবং আমার প্রডিউসার দেবু ঘোষকে উঠালো। সম্ভবত দাদার শ্রীদেবীর সাথে ব্রেকআপটা হয়। আচ্ছা, মন আমার পাত্র নয় দাদা রিপিটে দিয়ে কয়েকবার শুনলেন। শুটিং স্পটে দাদা গেল, গিয়ে শুটিং শুরু না করে 3টা প্রডিউসারকে আবার গাড়িতে ঢুকালো, আমি বাইরে দাঁড়ানো। হিন্দিতে বললো, দেখ আমার দেশের ছেলে কি গান গায়। গান শুটিং হয়ে গেছে, কয় না আমার এই গানটা টাইটেল সং শুভ্রদেব গাবে। HMBকে বললো 2 আওয়ার্সের মধ্যে চিঠি দিতে। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও। আমি ক্লাস 8-এ থাকতে কিন্তু ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলাম সমস্বরে। আমি কিন্তু দুজনের কাছ থেকে পুরস্কার নিয়েছি, জিয়াউর রহমান এবং শেখ হাসিনা। মাইকেল জ্যাকসন মানে ইজ লাইক একটা শিশু সুলভ তার আচরণ। আমাকে বলল, আমি কোনো কাগজও নিই না, আমার কাছে টোটাল জিনিসটা মনে হচ্ছে স্বপ্ন। আর তখন মোবাইলও নাই যে ছবি তুলবো। সে বলছে, হাউ ডু ইউ স্পেল ইওর নেম। আমি তো স্টিফ হয়ে গেছি, আমার মানে কোনো ভাষা নাই। মাইকেল জ্যাকসন আমার সামনে। সেটাই, জাস্ট ফার্স্ট শটটা ছিল দাবার চালটা দিব, টার্ন ওভার, এতটুকু একটা টেক। আমার এমনই লাগ, প্রথম টেক একবারে হয়ে গেছে। আমি তো যাই না, ওকে ওকে বলছে, তোমার যদি এই টেক ওকে না হয়তো ওকে না হয়তো আমি 6 মাস টেক নিতাম, এই টেকটাই 6 মাস। আমি সামিয়া। দাদা প্রেমের তো প্রস্তাব অনেক পেয়েছেন সময় না? আমার একটা মামার অর্গানার বক্স ছিল, ওইটাতে পুরা চিঠি ভর্তি ছিল। তখন ও মাই, ভাই শুনছেন চিঠির যুগ, কি আমরা কোথায় আছি এখন শুনছেন? আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি মুম্বাই একটা ভালো ডিরেক্টরের সাথে কাজ করো, তুমি যে কোন লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবা ইউডো। Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। Friday night with Zayed Khan, New York ঠিকানা। আসসালামু আলাইকুম, আমি জায়েদ খান। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। নিশ্চয়ই সবাই অধীর আগ্রহে বসে আছেন, কে হবে আজকের ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের অতিথি। অতিথিকে তার সম্পর্কে বিশেষণ দেওয়ার এত বড় দুঃসাহস আমার নাই, কারণ তার এত গুণে গুণান্বিত এবং তার এত বর্ণাঢ্য কেরিয়ার, এত তার অ্যাচিভমেন্ট, যা বলে শেষ করা যাবে না। পুরো অনুষ্ঠানে যদি বলতে থাকি তার অ্যাচিভমেন্ট শেষ হবে না। আমরা এত শুধু বলতে পারি, আমাদের অহংকার এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। আর গাইতে চাই না তার সামনে, বেয়াদবি করার মতো দুঃসাহস আমার নেই। আমাদের সবার প্রিয় শুভ্রদেব আসছেন। শুভ্রদেব, স্বাগতম ঠিকানা তারার মেলায়। Friday night দাদা, with Zayed Khan, New York ভেরি গুড টু সি ইউ। থ্যাংক ইউ দাদা। দাদা, আমি আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আপনার ঢাবিয়ান ছোট ভাই। আর আমি গর্বিত, আজকে অহংকার বোধ করছি নিজের কাছে যে আমি শুভ্রদেবের সাথে আমার অনুষ্ঠানের মঞ্চটা আমি একসঙ্গে শেয়ার করতে পারছি। আপনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ, এবং শিল্পী হিসাবে আপনার অবস্থান কোথায় সেটা বলা আমি শেষ করতে পারবো না। আকাশচুম্বী আপনার অবস্থান এবং গানের ভান্ডার। আপনার কেরিয়ার নিয়ে আসলে ডকুমেন্টারি 3 ঘন্টা করলেও শেষ হবে না। তারপরে স্বল্প সময় আপনি এই ঠিকানা এবং ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে আসছেন, সত্যি গর্বিত এবং অহংকার বোধ করছি। আমরা জানতে চাই প্রথমেই, আসলে সবাই বলে, বাট আমরা জানতে চাই শুভ্রদেব হয়ে ওঠার গল্পটা শুরু করেন কোথার থেকে? না, আমি খুবই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ঠিকানা উইথ জায়েদ খান। এখানে আমি দেখি প্রোগ্রামটা, ভেরি নাইস। আর ঠিকানার সাথে আমার লং টাইম সম্পর্ক। জি, ফার্স্ট আই কেম টু USA লং ব্যাক 1993। তখন থেকে ঠিকানা পত্রিকায় আমার বিশাল ইন্টারভিউ ছাপানো হয়েছিল। এনিওয়ে, আমি যেটা স্টার্টিংটা অ্যাকচুয়ালি আমার কেরিয়ারটা, আই গট ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন আমি 12 বছর বয়সে, এবং তৎকালীন প্রেসিডেন্ট প্রয়াত। আমি কিন্তু মানে আই এম ফিউ আর্টিস্ট যে দুজনের কাছ থেকে পুরস্কার নিয়েছি, জিয়াউর রহমান এবং শেখ হাসিনা। বাহ। টু টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই যখন জাতীয় শিশু পুরস্কার ছিল, এবং তখন এটা বীর হিসাবে একজনের শিশু একটা বিশাল স্টার। ওকে। তো আমি বঙ্গভবন থেকে প্রথম, সেটা 78-79 ইয়ারের আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর 21 পদক পেয়েছি, যেটা আমি শেখ হাসিনার হাত থেকে নিয়েছি, মাননীয়
তৎকালীন প্রধানমন্ত্রী। তো আমি দুজনের কাছ থেকে এই পুরস্কার পেয়েছি। এটা আমার স্টার্টিংটা আমার তবলা দিয়ে, হ্যামিলনের বাঁশিওয়ালা বের হয়, আই ওয়াজ ভেরি ইয়াং। আমার 17-18 ইয়ার্সে অ্যালবাম হিট করে, এইভাবেই শুরু অ্যাকচুয়ালি। I'm Lisel Cobrador. আর আমি মাম্পি ঘোষ। আমরা দুজনেই ইমিগ্রেন্ট। ইমিগ্রেশনের ঝামেলা আমরা ভালোভাবেই বুঝি। Cobrador and Associates assisted hundreds of nationals and extraordinary talents to live their American dream lives. 5-star Google ratings prove our success. আপনার ইমিগ্রেশনের পথ সহজ এবং দ্রুত করতে কল করুন 9173415746। Visit us www.cobradorlaw.com. দাদা, আপনি তো তবলাবাদক হিসেবে অসাধারণ ছিলেন, তো সেখান থেকে আপনি মিউজিক থেকে এসে সিঙ্গার হয়ে ওঠার গল্প নাকি? না, আমি সমস্যার একটা ব্যান্ড ছিল, আমি ক্লাস 8-এ থাকতে কিন্তু ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলাম সমস্যারে। ওকে, সমস্যা। এটা সিলেটের একটা ব্যান্ড ছিল। আচ্ছা। কিন্তু ঢাকায় আমি যখন ঢাকায় আসি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে, তখন আমি 3টা গান রেকর্ড করি এবং ডিস্কো রেকর্ডিংয়ে শাহিন ভাই প্রথম যে অ্যালবাম MS ওয়েবের, আজ থেকে 12টি বছর সোয়েব ভাই, এবং ইন্টারেস্টিংলি যে আমার আগে কুমার বিশ্বজিৎ এবং তপন চৌধুরী ওনাদের অ্যালবাম বের হয়, বাট 6 মাসের গ্যাপে আমাদের অ্যালবাম বের হয়েছে। এবং আই এম দ্য ইয়ংগেস্ট পার্সন তাদের থেকে, আই ওয়াজ এ জুনিয়র মোস্ট, এবং আমার গালটাল ভাঙা ছিল তখন, একদম বাচ্চা মানুষ। সত্যি কথা বলতে কি, আমার অ্যালবাম ওয়েন্ট এ বিগ হিট অ্যান্ড এইভাবেই যাত্রাটা শুরু অ্যাকচুয়ালি। দাদা, বাংলাদেশের একমাত্র সিঙ্গার, আমি যদি বলি ভুল না করি, যিনি মাইকেল জ্যাকসনের সাথে সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য পেয়েছে, তার মধ্যে হচ্ছেন শুভ্রদেব। আপনার সেই জার্নিটা এবং সেই যদি সেই স্মরণীয় ঘটনাটা একটু বলতেন, মাইকেল জ্যাকসনের সাথে আপনার দেখা। এটা ওই 1993-তে প্রথম আমি US ট্যুরে আসি। আচ্ছা। আমার লাইফের প্রথম ট্যুরটা ছিল ইউরোপে 91-এ, 93-তে USA ট্যুরে ক্যালিফোর্নিয়া একটা শো ছিল। সেটা আমি জীবনে ভুলতে পারি না। দ্যাট ওয়াজ 19 ফেব্রুয়ারি, আর 18 ফেব্রুয়ারিতে একটা পার্টি ছিল। ওকে। এবং ডিস্কো রেকর্ডিংয়ে শাহিন ভাই এই ওয়াক্স মিউজিয়ামে কর্মরত ছিলেন। তো পার্টিতে তখন তো মোবাইল ফোন টোনে কিছু ছিল না। তো শাহিন ভাই বললেন যে শুভ্রদেব আজকে মাইকেল আসতে পারে। আমি কিন্তু সত্যি কথা আমি বিশ্বাসও করি না, আচ্ছা আসবে একটা ড্রেস ডেমনস্ট্রেশনে, কারণ 93-তে হি ব্রোক দ্য সে এলভিস প্রিসলির রেকর্ড ভেঙেছিল, পপুলারিটি, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। তাকে একটা $1 মিলিয়ন ড্রেস পরানো হবে কয়েক সপ্তাহ পরে, ওইটা দেখতে আসবে ডেমনস্ট্রেশন। আমি তার ম্যানেজারের সাথে তোমাকে মিট করাইতে পারি কিনা। তা আমার কাছে পুরো ড্রিমের মতো মনে হয়। মাইকেল জ্যাকসন আসবে এটা তো ভাবতেই পারি না, চিন্তাই করা যায় না। আসবে তো সে, এটা শাহিন ভাই যেহেতু এখানে কর্মরত। ঠিক আমার মনে আছে 7:30টার দিকে শাহিন ভাই ওই বাসার ল্যান্ডফোনে ফোন, তখন পার্টি চলতেছে, শুভ্র আমি আসতেছি, কাউরে বলার দরকার নেই, হ্যাঁ জাস্ট হি কেম অ্যান্ড আমি গাড়িতে উঠলাম, ওয়াক্স মিউজিয়ামের ব্যাকডোর দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে দেখি পিন ড্রপ সাইলেন্ট। তারপর একটু গলার শব্দ শুনছি যে মাইকেল জ্যাকসনের মতন গলা। দেন আমি মানে ইন্টারেস্টিং হলো 10-15 মিনিট আমার সাথে কথা হয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, ওই বছরে মাইকেল জ্যাকসনের মানে বিশাল ব্যাপার, মানে এটা বোঝানো যাবে না, যে তার প্রথম এই যে পিগমেন্টেশন, তার একটা আমার মনে আছে যে তার একটা সার্জারি হয়েছিল স্কিনের। আচ্ছা। সেইখানে তাকে দেখাচ্ছে না, সে এত বড় স্টার, 8-10 জন ডাক্তারের ইন্টারভিউ নিচ্ছে CNN-এ, মানে তার লেভেলটা তুমি চিন্তা করো কোন লেভেলের স্টার। ওইখানে সে 2টা সিকিউরিটি শো বুলেট প্রুফ, এবং তখন একটা কথা চালু ছিল যে আমেরিকান প্রেসিডেন্ট থেকে মাইকেল জ্যাকসন সিকিউরিটি, মানে তুমি শুনলেও অবাক হবে, আমি মধ্যে বলে নেই, তারপরে বলছি ওর সাথে দেখা হলো। আমাকে বলছে ওইখানে তার ম্যানেজার যে 2 উইকস পরে সে যখন এই ড্রেসটা পরবে, যে ড্রেসটা আজকে সে দেখতে আসছে, তখন কেউ ইনভিজিবল হয়ে ঢুকতে পারবে না। আমি কেন? সিকিউরিটিকে একটা সিগন্যাল শো ইঞ্জেকশন পুশ করবে, কেউ যদি ইনভিজিবল ঢুকতে চায় তাহলে ওই সিগন্যাল যাদের নাই তাদের ওইটা অ্যালার্ম বেজে উঠবে। চিন্তা করা যায়। তো মাইকেল জ্যাকসন মানে ইজ লাইক একটা শিশু সুলভ তার আচরণ। আমাকে বললো, আমি কোনো কাগজও নিই না, আমার কাছে টোটাল জিনিসটা মনে হচ্ছে স্বপ্ন, আর তখন মোবাইলও নাই। সে বলছে হাউ ডু ইউ স্পেল ইউর নেম, সে আমাকে অটোগ্রাফ দিল, বিশ্বাস করা যায়, তার হাতের লেখা এখনো আছে আমার কাছে। এবং সে যে ছবি উঠেছে
তুমি যদি দেখো এটা তো আছে সব জায়গায়, মানে আমি তো স্টিফ হয়ে গেছি, আমার মানে কোনো ভাষা নাই, ভাষা নেই, মাইকেল জ্যাকসন আমার সামনে। সেটাই, এবং সে এরকম আমার পুরা এই 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 গায়ের এই পোর্শনটা পুরা তার হাতের সাথে লাগানো, সে এবং পরে যখন আমি বের হয়ে আসছি সাংবাদিক সবাই মানে মানুষজন মানে সবাই পাগল হয়ে গেছে। স্বাভাবিক, স্বপ্নের মানুষের সাথে দেখা তো এটা একটা বিশাল ব্যাপার। এবং আনফর্চুনেটলি যেদিন উনি মারা যায় ওই দিন আমি নিউ ইয়র্কে ছিলাম। মানে এটা তো এবং একটা বড় ব্যাপার। আমেরিকায় কিন্তু অনেক বড় ঘটনা তো কেউ টিভির সামনে ভিড় করে না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট যে মানুষজনরা, আমি দেখছিলাম, আমি অবাক হয়েছি, আমেরিকার মতো জায়গায় হোয়াটস পিপল টিভির সামনে ভিড়। হ্যাঁ, টিভির সামনে ভিড়, এই যে মাইকেল জ্যাকসন এরকম, মানে এরকম আর পৃথিবীতে সম্ভব না। দাদা, আরও আপনার জীবনে বহুল আলোচিত ঘটনা, আপনি আমির খানের সাথে বিজ্ঞাপন করেছেন পেপসির। আমি ছোটোবেলায় মনে আছে যখন আমরা বিটিভি দেখতাম সিনেমা, একটা পেপসি হবে, এই সেই যে বিজ্ঞাপন পেপসির ঘটনাটা, এবং সেই বিজ্ঞাপনটা নিয়ে জানতে চাই। এটা আপনার জীবনে একটা, এই প্রজন্ম অনেকেই জানে। এটা হচ্ছে 94-এ, নেক্সট ইয়ারে 93-94। আমার কি 90-র পর থেকে আমার কেরিয়ারটা গ্রাফটা মানে এমনভাবে উঠেছিল যে এটা আমি সব সময় ঈশ্বর, আল্লাহ, ভগবান সবার, আমি মানে যেই বলি আমরা হয়তো আমরা বিভিন্ন নামে ডাকি, আমি কৃতজ্ঞ, কারণ সাউথ ইস্ট এশিয়া সিলেকশন হচ্ছে এবং আমি জানতাম না এশিয়াটিক যে আলী জাকের শ্রদ্ধেয় ওনাদের ফার্ম জরিপ হলো বাংলাদেশে, সেটা আমি পড়ে জানি। জরিপে আমি আমার নাম 1 নম্বরে আসে, মানে মডেল হিসাবে। হ্যাঁ, তখন মডেল না, মানে স্টার হিসেবে, স্টার, ও স্যার আপনি তো মডেল না, তারকা হিসেবে, মানে ওরা চাচ্ছিল জনপ্রিয় তারকাকে মুভি এবং সব দিকে মিলে। কারণ এর আগে মাইকেল জে ফক্স হলিউড থেকে সিলেক্টেড, মাইকেল জে ফক্স ব্যাক টু দ্য ফিউচার নাও, ওকে, অ্যান্ড আমির খান সিলেক্টেড। দেন বাংলাদেশে যখন হলো এবং আমাকে তো সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আমি যখন সিলেক্ট হলাম আমাকে অনেকে বলছে, ভাই আমির খান এর সাথে যাবা, এরে কাজ করবে, বড় ডিরেক্টর, তুমি তো নায়ক না, তুমি পারবে না। মানুষজন অনেকে আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করছিল, বাট আমি স্ট্রং ছিলাম, আমি পারবো। হ্যাঁ, স্বাভাবিক। এবং তুমি জানো যে জেনেসিসের চেয়ারম্যান প্রহ্লাদ কাক্কর, ওয়ান অফ দ্য বিগেস্ট হিস্ট্রিতে ইন্ডিয়ার তখনকার সময়, যিনি ঐশ্বরিয়ারে প্রথম সুযোগ দেয়। ও মানে ঐশ্বরিয়া, ওই যে একটা প্রোগ্রাম হয় না ফারুক শেখের হতো যে জিনা কিসে নাম, ওইটাতে কিন্তু সে বলছিল আমার ফাদারের পরে যাকে আমি শ্রদ্ধা করি প্রহ্লাদ কাক্কর, তাকে আনছিল ওকে, তার যখন ইন্টারভিউ। তো প্রহ্লাদ কাউকে না কেউ কারোর জন্য মানে আশীর্বাদ হয়। ঐশ্বরিয়াকে কিন্তু প্রথম মানে তখন সে কিন্তু ছিল না, মিস ওয়ার্ল্ড বা ইউনিভার্স ছিল না। এই তুমি যদি এখনো দেখো ওল্ড পেপসি, আমির খান, শুভ্র, তুমি দেখবা ঐশ্বরিয়া আর মহিমা চ্যাটার্জি, মহিমারও কেউ চিনত না, আচ্ছা, তারা তখন নিউ কামার হিসাবে। বিশ্বাস করবা না, আমি গেলাম, ওভারে উঠালো আমাকে। আচ্ছা, এই আমি তোমাকে স্মৃতিটা বলি, খুব ইন্টারেস্টিং। আমার লিয়াজককে জানো, ভিক্টর ব্যানার্জির মেয়ে দিয়া, আচ্ছা, সে পরীর মতো এক সুন্দরী মেয়ে, সে আমাকে আনবে নিবে। তো আমি আগের দিন গেলাম, ওভারে উঠলাম, কিছুক্ষণ পর ডিরেক্টরের ওয়াইফ আসলেন, আরতি নাম ওনার, উনি বাঙালি, বাট ওনার পরে প্রহ্লাদের সাথে বিয়ে হয়েছে, বর্ন বা বাঙালি হলেও পরে গ্রোন আপ ইন মুম্বাই। আমার মাপটাপ সব নিয়ে গেল, আমার তো নতুন অভিজ্ঞতা। আমি রাত্রে চিন্তা করি ব্রেকফাস্ট করব, 8টার সময় কল দিয়েছে ফিল্ম সিটিতে, ওকে, ফিল্ম সিটিতে হবে, দিয়া আসবে মুম্বাই ফিল্ম সিটি, মুম্বাই। আমার ধারণা নাই, দিয়া বললো তুমি কোনো কিছু নিয়ে টেনশন করো, ফ্লোর দেখলে তুমি বুঝতে। ভাই বিশ্বাস করা যায়, ফ্লোরে মানে মনে করো টোটাল একটা 12 ফিটের বড় টেবিলের মধ্যে খালি খাবার রাখা, যত ধরনের খাবার, মানে কেউ না, ওটা টাইম নেই, গেপে খাবে। আচ্ছা, তারপরে যেটা ইন্টারেস্টিং, আমি দেখি ডিরেক্টর নাই, এই লাইটটাই ঠিক করছে, সব ক্যামেরাম্যান করছে। এবং সে পরে সঞ্জয় লীলা বংশালী এদের সাথে কাজ করছে, ক্যামেরাম্যানের নাম আমি রাইটটা ভুলে গেছি। তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে কি রে ডিরেক্টর নাই। ডিরেক্টর আসলো, আমাকে একজন দেখালো ডিরেক্টর, সে কারোর সাথে সে দেখি আয়সা ইজি চেয়ারে বই পড়তেছে, তার একটা চেয়ার। আমি আরও ডিসঅ্যাপয়েন্ট, ভাই 10 মিনিট আগে শুটিংয়ের টাইম আছে তো, যে 9টার সময় থেকে শুরু হবে, এরকম 10 মিনিট আগে উঠলো, উঠে ঠিক এরকম লাইট কর বললো, এখানে মিটার ধরো, এখানে লাইট কম।
তখন তো আমি ইমপ্রেস হয়ে গেলাম, দেখতো ঠিকই লাইট কম, মানে সে এই লেভেলের ডিরেক্টর প্রহ্লাদ কাক্কার। তারপরে বিশ্বাস করো না, জায়েদ আমার সাথে পরিচয় করাই দিল, আমারে ফার্স্ট শট বুঝাইলো যে বেল বাজবে, তুমি যে পেপসিটা তো দেখেছো, হ্যাঁ। দাবার জাস্ট ফার্স্ট শটটা ছিল দাবার চালটা দিব, টার্ন ওভার, এতটুকু একটা টেক। আমার এমনই লাগ, প্রথম টেক একবারে হয়ে গেছে, আমি তো যাই না, ওকে ওকে বলছে, আমি গিয়ে প্রহ্লাদে প্রহ্লাদ ডোন্ট মাইন্ড, ইজ ইট ওকে ভাই, শুটিং প্যাক বন্ধ করে দাও, রাগ হয়ে কই ডু নো মি, আই টুক 25-30 টাইমস এ শর্ট অফ ঐশ্বরী, আমার বলছে তুমি যাও না, যে তোমার যদি এই টেক ওকে না হয়তো, ওকে না হয়তো আমি 6 মাস টেক নিতাম, এই টেকটাই 6 মাস। এই হচ্ছে ডিরেক্টর প্রহ্লাদ, এই আর কি। তারপরে দেখো ঘটনা, আমি জানতাম না আমার স্টান্ট পেন নাই, ওই যে ড্রাইভিং এর টাইপিং, গাড়ির উপর থেকে, হ্যাঁ গাড়ির উপর থেকে। আমাকে দেখি প্রহ্লাদ ওই দিন শুটিংয়ের পরে ডিস্কোতে নিয়ে গেল, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পুরো ফ্রেন্ডলি হয়ে গেছে, এত সিনের একটা লোক, আমি না বুঝে পাইতেছি না আমি এত ভালো কাজ করলাম। পরে বলে শুভ্র, ইউ আর ভেরি স্মার্ট, ইউ কুড ডু দ্য স্টান্ট ম্যান জব। আমি সাথে বললাম ইয়েস, নো প্রবলেম। আপনার জোশ চলে আসছে। হ্যাঁ দেখো, একটা ডিরেক্টর কিনা ওটা মোটিভেট করতে পারে, ক্যাপ্টেন অফ দ্য শিপ তো এই জন্য বলা হয়। হ্যাঁ, এবং বিশ্বাস করো আমার সাথে আবার পাকিস্তানের একটা ছেলে ছিল, ও খুব নামকরা আওয়াজ ব্যান্ড তখন, একদম হার্ট থ্রব, হার্ট থ্রব, এই আমাদের সাইজ, আমাদের তিনজনের সাইজ মোটামুটি সমানই, আমি আমির খান আর হারুনকেও সিলেক্ট করে, হারুন আর আমার আউটডোরটা একসাথে হয়েছে। তো ইন্টারেস্টিং ঘটনা হলো, প্রহ্লাদের ইউনিটে ম্যাক্সিমাম মেয়েরা কাজ করে। আচ্ছা, তো যখন আমরা রাজকামলে হয়েছে আউটডোরটা, আমি এত ডিটেল বলতেছি না, মনে করো বাইরের আউটডোর, 4টা ফায়ার ব্রিগেড, বৃষ্টি দিতেছে, ধোয়া টোয়া, এটা মানে হিউজ কারবার, বোম্বাই বাই, মানে ওই লেভেলে কাজ করলে খুব বোঝা tough, যায়। কঠিন, হ্যাঁ, কঠিন। অনেক লেভেল আছে তো, কিন্তু ওইটা তো হাইয়েস্ট লেভেল। মানে আমার একটা জাম্প আছে, সেইখানে আমাকে মই দিয়ে উঠাইলো, ধরে আসি, ল্যান্ডিংয়ে টার্ন করতে হবে, তারপরে যে গাড়ি টু গাড়ি জাম্প, বলছে গাড়ি তুমি মধ্যে পা দাও, কিন্তু তুমি তুমি গ্লাস ভেঙে যাও, কিন্তু তুমি মধ্যে পা দিবা না, কার্নিশে পা, মানে এমন তাদের ব্যাপার স্যাপার, মানে তুমি বুঝতে পারো, মানে এদের সাথে কাজ করলে মজাই অন্যরকম। মানে তুমি জানো, আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি মুম্বাই একটা ভালো ডিরেক্টরের সাথে কাজ করো, তুমি যে কোন লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবা, ইউ ডোন্ট। রাইট, আমাদের এটা তো আমি সত্যি মানে বলবো। আমরা অত ভালো ডিরেক্টর পাই নাই কিন্তু। আবার তুমি যদি মনে করো তুমি এখন স্টিভেন স্পিলবার্গের সাথে কাজ করবা, অ্যাকচুয়ালি হয় কি, শিল্পীকে director ভেঙে। একটা বিশাল ব্যাপার। একজন শিল্পীকে তৈরি তো করে, ভেঙে চুরে সব তৈরি তোমাকে করে। আমি একটা কথা বলি, গানের বিষয়ে বলি, দেখো কুমার শানু অনেক গান, অনেক হিট, কিন্তু যখনই আর.ডি. বর্মনের সাথে 1942 লাভ স্টোরি গানটা গাইলো, ওই গানটা তুমি শুনবা শানুদার, আর অন্য গান শুনবা। ওটা দিয়েই তো সব জায়গায় উনি এখন ওনার আইডেন্টিটি গান। এটা হচ্ছে কি, ডিরেক্টরের একটা বিষয় আছে। ক্যাপ্টেন অফ দ্য শিপ শুধু শুধু বলেন দাদা, দীর্ঘ ক্যারিয়ারে আপনার টার্নিং পয়েন্ট কোনটা মনে হয়েছে? তো অনেক ইতিহাস শুনলাম দীর্ঘ ক্যারিয়ার। আমার টার্নিং পয়েন্ট দুইটা, একটা হচ্ছে গিয়ে আমার সত্যি কথা বলতে কি, পেপসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা একটা বিষয়, কারণ এই বছরেই মন আমার পাথর নয় বের হয়েছিল, আচ্ছা, এবং মন আমার পাথর নয় একটা রেকর্ড করে, মানে হ্যাবক বলেন, রেকর্ড না। হ্যাঁ, প্রথম 22 দিনে 94,000 কপি সেল হয়েছে, তখন এত বড় মার্কেট ছিল, 94,000 কপি প্রথম 22। দাদা আমার কিন্তু পছন্দের গান, আপনি 2 লাইন গাবেন না, 1 লাইন গান না? হ্যাঁ গাইবো, আমি চাচ্ছিলাম লাস্টে গান না, লাস্টে আপনার নীল চাঁদোয়া দিয়ে শেষ করবো। আচ্ছা, এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকে খুঁজবে, এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। দাদা আপনি জানেন, যখন ইউনিভার্সিটিতে পড়ি আমরা, বা আরও ছোট যখন আমরা কলেজ, এই গান ছেড়ে ধরেন মেয়েদেরকে ক্যাসেট বাজায় ইমপ্রেস করার চেষ্টা করতাম। দাদা আপনার মতো মেয়ে ফ্যান খুব কম ছিল ওই সময়, ইউ আর দ্য ক্রাশ
এভরি ওম্যান। আমি জানি না, তোমার তো অনেক মেয়ে। না, এটা এখন পরে একটু পথে হালকা হালকা তৈরি হয়েছে, কিন্তু আপনার পথ ধরে হাঁটছি হালকা দাদা। আপনার অনেক, আমি আজকে যখন আমাকে অনেক মেয়েরা ফোন করছিল, আমি শুটিং কার সাথে, সৌরভদেবের সাথে, সবাই একই কথা, আমাদের ভালো লাগে, শুভেচ্ছা দিয়েন, লাস্টে নীল চাঁদোয়া গানটা বলবেন। আমরা যে আপনাদের সবার অনুরোধে নীল চাঁদোয়া দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব পরে। আমি ঠিক আছে, সবার একটাই কথা, আমরা আপনার কী পরিমাণ মানুষ আপনাকে পছন্দ করে। আপনি লন্ডনে দেখলাম সেই অবস্থা, নিউ ইয়র্কে দেখলাম, আপনাকে বিভিন্ন স্টেটে গেলে দেখি। দাদা আপনার তো মানে এমন কোনো স্টেট বা এমন কোনো দেশ বাকি নেই যে শো করা বাকি আছে কেন কিছু? আমি এখনো সুইজারল্যান্ড আর ইয়েতে করি নাই, স্পেনে করি নাই, ওটা বাট তো ম্যাক্সিমাম maximum জায়গাতে, না। যেমন কিছু কিছু জায়গায় করছি, যেমন লেবাননে আমি যে শো করছি, চিন্তা করেন না, 5টা শো, গভর্নমেন্ট ডেলিগেশন যদিও, লেবানিজরা আমাকে এত পছন্দ করছিল, কারণ আমি ইংলিশে একটা হেমিলন তর্জমা করলাম, আবার গান গেলাম। ওকে। তারপরে হেলসিঙ্কি ফিনল্যান্ড, ওইখানেও শো হয় না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমাদের ঠিক পাশে কাঠমান্ডুতে আমি 22টা শো করছি, নেপালে। এবং মানে ইন্ডিয়ান প্রমোটার, এটা ওইটা। তারপর আমাদের হাকিম ভাই একজন আছেন আমাদের ওয়ার্ল্ড ট্রাভেল, এবং ওনাদের অ্যাকচুয়ালি আমি খুব পছন্দ করি লাইভ শো। বিশ্বাস করো, আমার কেন একটা মনে হয় যে আমি জাহেদ আর একটা আর্টিস্ট, আমরা করে মনে হয় একদম পুরা স্টেজ একদম। হ্যাঁ, ওটা হবে এবছর এই জন্য দাদার সাথে আসা। দাদা আমরা একসঙ্গে পারফর্ম করতে চাই, যারা যারা মানে আগ্রহী, খুব শীঘ্রই দেখা হবে তাদের সাথে। দাদার সাথে আমার এখন স্টেজ শেয়ার করা হয়নি, এবছর ইচ্ছা আছে ইনশাল্লাহ দাদার সাথে আমি স্টেজ শেয়ার করতে চাই। কারণ এত সুন্দর শিল্পী, আপনি মাইকেল জ্যাকসনকে স্পর্শ করছেন, আপনি পেপসির বিজ্ঞাপন করেছেন, আপনি বললেন এমন এক ডিরেক্টরের আন্ডারে। এবং আর মজার কথা, আপনি অভিনয় করছেন দাদা, ওয়ার্ল্ড ব্যাংকের কি একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। দাদা সেই অভিনয়টা আপনি পরে কন্টিনিউ করলেন না কেন? এবং আমরা শুনেছি সিনেমা থেকে অনেক নায়কের বা সিনেমার নায়কের অফার আমি আসে। তোমাকে দেখলে আমার দাদার কথা মনে, কারণ তোমার হাইট আছে মিঠুনদা। আচ্ছা আমি মিঠুনদার একটা স্মৃতি বলি। আচ্ছা বলেন তো। জল্লাদ একটা ছবি আছে যেটাতে মিঠুনদা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। জল্লাদ, হ্যাঁ, জল্লাদ। হ্যাঁ, খুব ভালো অ্যাক্টিং, এক্সট্রাঅর্ডিনারি ভিলেনের অ্যাক্টিং মিঠুনদা, একটা রাজনৈতিক নেতা। জল্লাদের আমি একজন মানে বলতে পারি সাক্ষী, এটাই জল্লাদের 2-3 ডাবিংয়ে আমি দাদার সাথে ছিলাম, দাদার পাশে। হ্যাঁ। দাদা ইনভাইট করছিল, দাদার সাথে আমার, সেটা একটা লং স্টোরি। দাদার সাথে আমি প্রথম শো করি লন্ডনে। হ্যাঁ, সেটাও আবার কার শো তুমি যদি শুনো, সালমান খানের চাইল্ডহুড ফ্রেন্ড সফদার হোসেন ফরহাদ, আল্লাহ বিশাল। এবং তোমাদের এই আমাদের ইন্ডাস্ট্রির মৌসুমীর প্রথম শো ওখানে লন্ডনে। হ্যাঁ, মৌসুমী প্রথম যায়। তো যাই হোক, তো মিঠুনদা যেদিন জল্লাদের ডাবিংয়ের আগের দিন একটা শুটিং ছিল মিঠুনদার, এই নায়িকা রাম্বার সাথে। হ্যাঁ, রাম্বা। হ্যাঁ, তো গাড়িতে বললো, দাদা বললো, নায়কের গাড়ি কিন্তু সবাই উঠায় না, মাথা খারাপ, আমি জানি না সবাইকে, ওই লোক ছাড়া 6টা-7টা গাড়ি থাকে। আমাকে এবং আমার প্রডিউসার দেবঘোষকে উঠালো। তো আবার কিছু কি বের হয়েছে মিঠুনদা, দাদা খুব সিম্পল মানুষ। বুকের জমিন অ্যালবামটা, বিশ্বাস করবা না, এবং তার ঠিক 1 বছর আগে খুব সম্ভবত দাদার শ্রীদেবীর সাথে ব্রেকআপটা হয়। আচ্ছা, মন আমার পাত্র নয়, দাদা রিপিটে দিয়ে কয়েকবার শুনলেন। তখন তো ক্যাসেট না, সিডি। ও সিডি। সিডি 93 CD আছে। 93 পরেই সিডি বের হয়ে গেছে, 98 পরে। এই সিডি শুটিং স্পটে দাদা গেল, গিয়ে শুটিং শুরু না করে 3টা প্রডিউসারকে আবার গাড়িতে ঢুকাল, আমি বাইরে দাঁড়ানো। হিন্দিতে বললো, দেখ আমার দেশের ছেলে কি গান গায়। সাথে সাথে দাদা বলে, ভাগ্য দেবতা, আমার গান শুটিং হয়ে গেছে। মানে দেখো একটা জিনিস, মুম্বাইয়ের স্টার কীরকম, গান শুটিং হয়ে গেছে। কয় না, আমার এই গানটা টাইটেল সং শুভ্রদেব গাবে। HMB-কে বলো 2 আওয়ার্সের মধ্যে চিঠি দিতে। ভাবো, ওই শুটিং স্পটে 2 ঘন্টার মধ্যে একজন চিঠি নিয়ে আসলো HMB-র এজেন্ট। মানে তোমাকে আমি বললে মনে করবে স্বপ্নের মতো। না, বাস ইজ ট্রু। এবং জানো, আমি জায়েদ, তুমি হয়তো জানো, যেহেতু তুমি মুভি করো, তোমাদের মুভির ফিতার মধ্যে একটা অডিও ট্র্যাক থাকে। আমি NFDC স্টুডিওতে, নর্মাল স্টুডিওতে, ওই অডিও ট্র্যাকের উপর আমাকে গান গাইতে হচ্ছে। তো এটা একটা ঘটনা। আর অভিনয় যেটা বললে, আমি অ্যাকচুয়ালি নার্গিস আক্তারটা সবাই জানে কেন, যেহেতু এটা মাল্টি স্টারার ছিল। মানে আমি, তারপরে মাহফুজ, পূর্ণিমা, তারপরে মনে করো রোশন জামিল, ওনার আন্টির লাস্ট মুভি, লাস্ট মানে টেলিফিল্ম। বাবু ভাই ডান্স ডিরেকশন, সব মুভি। হ্যাঁ, সব মুভি। আনোয়ার হোসেন স্যার ছিলেন আমাদের লিজেন্ডার অভিনেতা, ডলি জোহর, সব বড় বড় স্টার। আমি নায়কের রোল করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমার একটা ঘটনা আছে, এটা তুমি জানবা,
জগন্নাথ হলের যে অ্যাক্সিডেন্টটা হয়, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমার শুকতারা, আমি প্রথম সিরিয়াল টিভিতে, তারপর আমি ছেড়েছিলাম এই শুকতারা করতে গিয়ে, এবং শুকতারা করার পরে প্রথম এপিসোড ইউনিভার্সিটির ছেলেরা, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে বলে শুভ্রদেব নাটক করছে দেখবই, যায় নাই, এবং আমি এই জন্য নাটক ছেড়ে দিলাম। তারপরে অনেক দিন পর নার্গিস আক্তার উনি আমাকে কনভিন্স করলো, এবং এই টেলিফিল্মটা একটা ঘটনা আছে খুব ইন্টারেস্টিং, যেটা আমি সবসময় আমি চেরিশ করে আমার মনে হয়, সেটা হচ্ছে ইন্ডিয়াতে ফেস্টিভ্যালে যাবে, একদম নায়ক হিসাবে আমি ইনভিটেশন পাইলাম, গেলাম, এবং স্টেজের মধ্যে আমাকে মাধবী চ্যাটার্জি, সেই উত্তম কুমারের নায়িকা। চারুলতার নায়িকা, আমাকে ফুল দিয়ে বরণ করে। এটা আমি জীবনে বলবো না। মেমোরেবল ডে ইন ইউর লাইফ। 2000 ঘটনা। 2000 এর ঘটনা। 2000 ঘটনা। তো এইটাই আর কি, মানে এটা আমি অনেক দাদা, আপনার কেরিয়ারটা অনেক বৈচিত্র্যময়। অভিনয় দেখেন, আপনি কোথায় কোথায়, মুম্বাই ইন্ডাস্ট্রি, কোনো শিল্পীর জীবনে এরকম বৈচিত্র্যময় নাই। দেখেন আপনি কাদের সাথে কাজ করছেন, পেপসির মডেল আপনি, তারপর হচ্ছে আপনি অভিনয় করলেন একটা, এবং মাধবী চ্যাটার্জি আপনাকে সে পুরস্কৃত করলো, মিঠুন দা আপনার গান 2 ঘন্টার মধ্যে আপনাকে টাইটেল সং গাওয়ালো। এগুলো কিন্তু ক্যারিয়ারের জীবনে বৈচিত্র্য দাদা, আপনি ইউ আর ব্লেসড। এবং তুমি জানো, মানে এটা বলা ঠিক না কেন, আমার প্রিন্সিপাল এটা আমি বলবো না, শিল্পীদের ছোট করতে নাই। মিঠুন দা একজন শিল্পী, মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত শিল্পী, যেটা আমি নাম বলতে পারবো না টেকনিক্যাল কারণে, প্রতিষ্ঠিত শিল্পীর গানটাকে মিঠুন দা ভ্যানিশ করে দিল। হ্যাঁ, তার এত ভালো লাগছে, তার ভিতরে এত টাচ করছে। হ্যাঁ, মন আমার পাত্র তো এত তার দাদা, একটা ক্যারিয়ারে যেতে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য লাগে, আবার অনেক সময় অনেক ক্লান্তি লাগে। আপনার কি এমন কোনো সময় মনে হয়েছে অনেক হয়েছে আর না, এমন কি কখনো মনে হয়েছে? না, আমার মনে হয় না। আই থিঙ্ক আই এম স্টার্টেড নাও, আই হ্যাভ স্টার্টেড সেকেন্ড ইনিংস অফ মাই লাইফ। তোমাকে একটা কথা বলি, আমার নেক্সট যে গান আসবে মিলন খানের কথায়, আমি জানি এই গানটা প্রচণ্ড একটা আলোড়ন সৃষ্টি করবে, প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করবে, এবং অনেক প্রডিউসার চাইবে যে গানটা আমি আমার মুভিতে লাগাই বা এরকম করি। এই ধরনের একটা গান আমি হচ্ছে কি, অনেক দিনের, বিশ্বাস করবা না, এই যে আমি আসলাম, আমি একটা প্রজেক্ট চিন্তা করি, আমি কিন্তু প্রত্যেকটা সময় চিন্তার মধ্যে থাকি যে কি একটা করলে কি হবে, এরকম। শুরু থেকে আপনার যে সংগ্রাম করে তো একটা জায়গায় মানুষ আসে, বা এখনকার অবস্থান, এগুলোর মধ্যে আপনার কি কোনো পার্থক্য মনে হয়? এখন পার্থক্যটা হচ্ছে, এখন ভ্যালুটা, মানুষকে ভ্যালু করা, যেটা এই জিনিসটা আমাদের দেশে অনেক কমে গেছে। ভ্যালু অফ এন, মানে আমি বুঝতে পারছি শিল্পীদের যে একটা সম্মান, একটা ভালোবাসা, সম্মান, শিল্পীদের যে একটা জায়গা আছে। আমি যদি কোনোদিন দেখি আমার সামনে কোনো টিচারের অপমান হচ্ছে, আমি সহ্য করতে পারবো না। সহ্য না, আমার যদি জেলও হয়, আমার যদি ফাঁসি হয়, দাদা, জেনারেশনটাই অস্থির। না, ভদ্রতা, মানে টিচার ইজ টিচার, শিক্ষকের উপরে কেউ না। আমরা এখনো টিচারের সাথে দেখা হয়, আরেক থেকে পালায় যায়, জানেন, সামনে পড়তে ভয় লাগে। আমি তোমাকে একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা শেয়ার করি। ইটালির অ্যাম্বাসেডর ছিলেন শফি ভাই, গুলশান থেকে, আমার বাবা সিলেটে, আমার বাবার ছাত্র, সে কিন্তু গুলশানে, আমার বাবা কিন্তু তাকে দেখছে না, উনি ফোনে কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, বলতো স্যারের সাথে একটু কথা বলি। যখন বললো কথা বলি, উনি উঠলো। আপনার কিছু কথা আমরা জানতে চাই এক কথায়, কোনো বিশেষ স্বীকৃতি বা অ্যাওয়ার্ড যা খুব যত্ন করে রেখেছেন, এমন কোনটা? আমি সত্যি কথা বলি, আমার স্বীকৃতি বলতে, আমি আমার ছোট বয়সে যখন জাতীয় শিশু পুরস্কার পাই, সেটা আমার জীবনের একটা বিশাল টার্নওভার। আর আমি যখন 21শে পদক পেয়েছি, এইটাও একটা বিশাল আমার জীবনে, কারণ আমি মনে করি ভাষার জন্য একমাত্র পৃথিবীতে একমাত্র দেশ, মানে যুদ্ধ হয়েছে, শহীদ হয়েছে মানুষ, যে বাংলাদেশে, যে আমরা ছোটবেলার থেকে শহীদ মিনারে গিয়েছি, সালাম, বরকত, রফিকের নাম শুনতাম। সেটাই তো, বাংলাদেশি তো, বাঙালি হচ্ছে বীরের জাতি, বাঙালি বীরের জাতি। অনেক কিছু হচ্ছে, দুঃখ লাগে, স্বল্পকালীন, কিন্তু আলটিমেটলি, বাট এটা হওয়ার কথা না। আলটিমেটলি তোমাকে একটা কথা বলি, প্রকৃতির একটা নিয়ম আছে। বাংলাদেশের মাটি বলো, আমরা তো সিলেটে, উই আর ফ্রম সিলেট, আমি বিশ্বাস করি বাংলাদেশ সোনার বাংলায় থাকবে। দাদা, আপনার সেই স্বপ্ন, আমিও চাই সেই স্বপ্ন, সোনার বাংলাদেশ থাকুক। আপনার বাংলাদেশ নিয়ে একটা গানও তো বোধ আছে দাদা, ক্রিকেট, অনেক, হ্যাঁ, ক্রিকেটের তো অনেকগুলো গান, হ্যাঁ, ক্রিকেটের, যেটা আমি তোমাকে বলছি, যেটা বাংলাদেশ যখন প্রথম পাকিস্তানকে হারায় ওয়ার্ল্ড কাপে, গুড লাক বাংলাদেশ, গুড লাক,
বিশ্বকাপে যাত্রা শুভ, আহ, আজ কোটি কোটি প্রাণ উদ্বেলিত, বাংলা মায়ের দামাল ছেলে গিয়ে চলো, লাল সবুজের ওই পতাকা ঊর্ধ্বে তোলো, পদ্মা মেঘনা যমুনা সুরমার ঢেউ, বিশ্ব দেখো যাত্রা শুভ, যাত্রা শুভ। এই গান গিয়ে মিছিল হচ্ছে। কিন্তু আরেকটা গান কি যেন গান আমার কানে বাজতেছে। চার মারো মারো রে ছক্কা মারো, এই রে। এটা শহীদুল আজমের লেখা। হ্যাঁ। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় তখনকার গান, তখনকার গান। সারাদিন বাজতো। হ্যাঁ হ্যাঁ। দাদা একটা ভালো গান তৈরির মূল উৎপাদন কি মনে হয়, উপাদান কি মনে হয় আপনার কাছে? উপাদান প্রথম হচ্ছে গান যে লিখবে, এটা গাছ যেরকম রোপণ হয় না, জি বীজ জি যেমন চারা উঠলো, একটু বড় হলো, এটাতে পানি ঢাল, এবং এটা হচ্ছে গিয়ে কি একটা গীতিকার যখন একটা গান লিখে তারপর সুরকার এই গানটাকে সুর করলো মানে গাছটাকে বড় করতেছে, পানি টানি দিয়ে, তারপর গায়ক গাইলো, ফল ফুটলো। এটা দরকার, এটা হচ্ছে মূল উপাদান। এইটা দাদা সময় বদলেছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে, মানুষের আচার আচরণ বদলেছে, গানের কি কোনো মানে সঙ্গীতের কোনো আত্মা বদলেছে বলে আপনার মনে হয়? সঙ্গীতের একটা জিনিস কি, মানে লাস্ট ফিউ ইয়ার্স সঙ্গীতের যেমন, সত্যি কথা বলি, এখন মানুষটা খুব কনফিউজ যে আমি গান শুনছি এটা কি, মানে রিসেন্টলি তো এআইও যে এটা কি এআই এর কম্পোজিশন, এটা কি এআই এর গলা, এটা কি আর্টিস্ট। আবার তুমি দেখো এআই এর কি করছে, মনে করো একটা ভালো গান, মনে করো একটা সুপার গান, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ফিল্মের গান, যে এইরকম একটা আমাকে তোমার এমনভাবে করে দিবে ওই গানটার যে তুমি বুঝতে পারবা না খুব একটা, তোমার মনে হবে কি জানি শুনতেছো, কিন্তু একদম গান বানাই দিয়ে দিবে। হ্যাঁ, অথবা তুমি যদি মনে করো দম মারা দম, হিন্দি একটা ছবি হিট গান, অথবা তুমি মনে করো যে আমি যেমন একটা সুপার হিট অনেক গান আছে, এই গানের একটা, বা ইংলিশ গান মনে করো আমি লায়নেল রিচির এই গানের মতো একটা বাংলা গান লিখে দিলে, সে দেখবা তোমার এবার লিরিক্স পর্যন্ত লিখে দিয়ে দিচ্ছে। স্টেজে ওঠার আগে আপনার কি কোনো নির্দিষ্ট রুটিন আছে? না, আমি একটা জিনিস আছে, আমি যেদিন কনসার্ট থাকে ওই দিন আমি বের হই না, হোটেলেই থাকেন? আমি হোটেলেই থাকি, এবং একবার আমার ফ্যামিলি ছিল শ্রীলঙ্কায়, আমার মনে আছে, ওদেরকে আমি আলাদা রুম দিয়েছি। আমার ওয়াইফ বলে এটা কি, তো বিয়ের পরপরই, বেশি দিন না, ওইটা কি সিস্টেম, সিস্টেম হচ্ছে আমার কনসেন্ট্রেট করতে হবে প্রোগ্রামে, আমি ওই দিন বের হই না। এটা হয় কি, টোটাল প্রোগ্রামে একটা ডিজাইন থাকে, এবং আমাকে টোটাল প্রোগ্রামে কনসেন্ট্রেশন, আমি এটা কনসেন্ট্রেট করি, এটা আমি খুব সবার শেখার আছে, সবার শেখার আছে। লিজেন্ডারি শিল্পী আছেই তো কয়েকজন বাংলাদেশে, আমাদের এদের কাছ থেকে এখনও শেখার আছে নতুন প্রজন্মের, আমি মনে করি। দাদা সঙ্গীতের বাইরে কিভাবে সময় কাটাতে ভালোবাসেন? আমার তো তুমি হয়তো জানো যে এটা আমার একটা স্মৃতিও, যে রাজা আঙ্কেলের সাথে মাছ ধরতে গেছিলাম, আমার মাছ ধরা হেভি নেশা ছিল। হ্যাঁ, রাজাবে খুব মাছ ধরতো। আমি আমার এই যে গায়ের টোনটা নষ্ট হয়ে গেছে মাছ ধরতে গিয়ে আমি এত মাছ ধরতাম, মানে ইউ ওন্ট বিলিভ। আমেরিকায় একটু কম হয় না? আমেরিকাও ধরেছি, কিন্তু এখন আর আমার সেই নেশা নাই আমার। হ্যাঁ, তবে আমি খুব গেম দেখি, ক্রিকেট সাংঘাতিক আমার, মানে ক্রিকেট মনে করো যে কোনো, বিশেষ করে টেস্ট ম্যাচ আমি, এবং আমাদের বাংলাদেশের ছেলেরা যেরকম খেলছে, আমি খুবই আমি ঠিকানার মাধ্যমে আমি একটা প্রতিবাদ জানাই, বলেন, যে বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, এটার আমার তীব্র কষ্ট হয়েছে আমার ভিতরে। আমারও কষ্ট, আমারও, এবং আমি মনে করি এই কষ্ট সমস্ত বাংলাদেশের বাঙালিদের। এটা আমি 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 এটার 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 এবং এর পরপরই বাংলাদেশ পাকিস্তানকে এমনভাবে হারালো, তুমি দেখো, এটা আমাদের ভালো টিম, ভালো টিম, ইয়াং টিম। একজন সাধারণ মানুষ শুভ্রদেব, একজন সঙ্গীত শিল্পী শুভ্রদেব, কিভাবে আলাদা করবেন? কোন সত্তাকে ভালোবাসেন? সাধারণ মানুষের আমার একটা ভালো আমার ইন্টারাকশন আছে। আমার মা যেহেতু ক্যান্সারে মারা গেছেন, আমি অনেক ক্যান্সার পেশেন্টদের সাথে আমার ইন্টারাকশন হয়। এমনও আছে, যেমন আমি একজনের কথা বলবো, যে আমাদের তপন ভাই এখন কুষ্টিয়ায় আছেন, আমি খুব চেষ্টা করি যোগাযোগ রাখার, চেষ্টা করি তাদের পাশে থাকার, এইটুকু বললাম। কারণ মিঠুনদা আমারে বলছিল একটা কথা, মিঠুন চক্রবর্তী, শুভ্র, কারণ মিঠুনদা তো তুমি হয়তো জানো যে অনেক মানুষকে হজে পাঠিয়েছে, জানি, যে ডান হাতে কিছু করলে বাঁ হাত যাতে জানে। হ্যাঁ, কিন্তু আমি দেখি আমাদের অনেক তারকা অনেক ধরনের পত্রিকায় কাটিং দেন, এটা বিতরণ, এটা বিতরণ, আই ডোন্ট লাইক।
দাদা আপনি কিভাবে চান যে নতুন প্রজন্ম আপনাকে কিভাবে মনে রাখো? এক সময় তো নতুন প্রজন্ম আসবে মনে রাখবে আপনাদের, নতুন প্রজন্ম কিভাবে মনে রাখবে? আমি তোমাকে একটা অদ্ভুত ঘটনা বলি, এই মন আমার পাতনের র্যাপও হয়েছে এবং যাদের জন্ম 2000-এর পরে তারা ওই গানটা জানে। এইটা তুমি আমাকে একটা বলো, এটা কিভাবে পসিবল? বিধাতার blessing? এটা মানে তুমি যদি আজকে ঢাকার কারণ বাজারে হাঁটো, তুমি একটা 20 বছরের নিচের ছেলেকে জিজ্ঞেস করবে এই গানটা জানো, সে কিন্তু গেয়ে দিবে 2 লাইন। এটাই হচ্ছে আপনার মজিজা। এটা আমি জানি না এটা কেন, বাট থিং ইজ দ্যাট আমি তোমাকে বললাম আমার এই সেকেন্ড ইনিংসের প্রথম যে গানটা আমি বের হবে, তো আশা করছি সবার, এখনো এটা সিক্রেট। আমরা এটাকে সুন্দর ঠিকানার মাধ্যমে এটাকে পাবলিশ করবো আমরা। শিওর, থ্যাংক ইউ। দাদা, নতুন যারা গানের প্রতি আগ্রহ বা সঙ্গীতে আসতে চায়, নতুন প্রজন্ম, স্বাভাবিক, তাদের প্রতি আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ হচ্ছে ডিটারমিনেশন, ডেস্টিনেশন এন্ড ডিভোশন, 3টা। আবার শব্দটা বলেন। ডিটারমিনেশন, Determination? দৃঢ়, হ্যাঁ, দৃঢ়তা। determination? হ্যাঁ, ডেস্টিনেশন, একটা তোমাকে লক্ষ্য। লক্ষ্য স্থির করতে হবে। Destination? এন্ড ডিভোশন, তার প্রতি তোমার যে ভালোবাসা, আবেগ, তোমার সিনসিয়ারিটি সব মিলায় তোমার প্যাশনেট হইতে হবে তোমাকে। এটা আমি মানে এরকম বললাম, কারণ এই জিনিস যতদিন না থাকবে আসবে না। আমি যদি মনে করি না আমার তো মেশিন আছে, আমি ফট করে একটা গান ঢুকে বের করে স্থায়িত্ব নেই দাদা এগুলো। না, আমরা টিম ওয়ার্ক লাগে। আজকে আপনি একটা কুমার বিশ্বজিৎ, একটা তপন চৌধুরী, একটা শুভ্রদেব, একটা ইন্দ্র কিশোর, এতক্ষণ আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এগুলো কিন্তু পাওয়া কঠিন। দাদা, কত হবে প্লেব্যাক করছেন কয়টা আপনি? আমি প্লেব্যাক বেশি করি নাই, আপনি ক্যাসেটের গানই বেশি গেছেন। কারণ কি আমার প্রডিউসারদের আমি লেট ডাউন করি। প্রডিউসাররা বলতো, কারণ আমি এটা বলবো না, ইকোনমিক্যাল একটা ব্যাপার ছিল, এটা আমি এখন বলতে চাচ্ছি না এখানে। কারণ আমাদের অ্যালবামের আমরা একটা গানের আমাদের যে ধরনের আমরা সম্মানই পেতাম সেটা অনেক বেশি। দাদা, কোনো সুন্দরীরা ফ্যান আপনার সাথে বেশি পাগলামি করছে এমন কোনো ঘটনা আছে? ভাবি শুনলে যেন অসুবিধা নয়। না না, কোনো কারণ আপনি মেয়েরা, মেয়েরা ক্রাশ ছিল, কোনো- মানে আপনি মেয়েদের ক্রাশ ছিল কোনো অনেক। অসুবিধা নাই। দেখো একটা জিনিস কি, আয়ারল্যান্ডের শোতে ওইখানের ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট যে অডিয়েন্সে ছিল, সে আমাকে খুঁজে লন্ডন চলে আসছে, লিজা ম্যাকনান, আমি নামও বলিলাম। মাই গুডনেস, মানে আয়ারল্যান্ড থেকে লন্ডনে চলে আসছে। লন্ডনে চলে আসছে খুঁজে। এবং আমার যেদিন এনগেজমেন্ট হয় সেই দিন আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টিতে কিন্তু অনেকে আসতো। হ্যাঁ, মানে ওইদিকে। আমাদের ক্লাসের সামনে মাঠে সুন্দর সবুজ জায়গাটায় ঘুরতে কার জন্য হলে আমাদের তো কিন্তু আমি যেটা বলি, যেটা বলছি, আমি মনে করি এটা মানুষের ব্লেসিংস থাকে বা একটা দোয়া থাকে, আশীর্বাদ থাকে। আমার যেদিন এনগেজমেন্ট পত্রিকা ইয়ে করে, তো তখন রোজার টাইমের একটা আমার ভক্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাসার সামনে দাঁড়ায়। মেয়ে? হ্যাঁ, মানে এরকম প্রচুর মেয়ে আপনার। দাদা, প্রেমের তো প্রস্তাব অনেক পেয়েছেন সময় না? আমার একটা মামার অর্গানার বক্স ছিল, ওইটাতে পুরা চিঠি ভর্তি ছিল। তখন তো ও মাই, চিঠির যুগ। ভাই শুনছেন চিঠির যুগ কি, আমরা কোথায় আছি এখন শুনছেন? যুগ। চিঠির যুগে শুভ্রদেবের আমি শুনেছি সব। আমরা তো যেমন ছোট, মেয়েদের ক্রাশ শুভ্রদেব, তার গান, তার চেহারা, মানে আনবিলিভেবল। আমরা গর্বিত আমাদের একটা শুভ্রদেব আছে। দাদা, আপনাকে যদি কেউ ভালোবেসে বলে তুমি আমাকে প্রেম আর আমাকে গান বেছে নাও, আপনি কোনটা বেছে নেবেন? গান তো বলতে ডেফিনেটলি গান চলে আজকে এইখানে বসছি তো গান। কেউ লাভ হবে না, গান মেনে নিয়ে তারপরে প্রেম করতে হবে তাদের সাথে, আর প্রেমের কোনো বয়স নেই। দাদা, আপনি সিলেটের মানুষ, সিলেটের চা, সাতকরা আর গান, এই 3টার মধ্যে কোনটা আপনি বেছে নেবেন? না, সিলেটের গান একটা বিশাল, মানে তোমারে বলি, সিলেটে খুব সমৃদ্ধ। সেখানে আমি এখন যেমন সবাই করিম ভাইয়ের কথা বলে সবাই, শাহ আব্দুল করিম। আমি অনেক ছোটবেলায় ওনাকে জানতাম, অনেক ছোটবেলায়। আমাকে বিদ্যুৎ করা একজন রাইটার ছিল, সে সবসময় বলতো সিলেটের হাসন রাজার থেকে শুরু করে, আমি যদি এখন বলি একটা প্রোগ্রাম আলাদা করতেই হবে। হ্যাঁ, তাই বললাম যে আপনাকে নিয়ে প্রোগ্রাম করতে হলে আলাদা প্রোগ্রাম করতে হবে। সিলেটের যে ঐতিহ্য মানে চিন্তার বাইরে। এর মধ্যে আমি কি করলাম, আমার হঠাৎ মনে হইলো যে কলকে আমি সিলেটি ভাষা যে বলি, কিতাবা বালা শুননি, কিলা খাইরা কিতা, আমি তোমারে বালা পাই, মানে আমি তোমাকে আই লাভ ইউ। তো আমি একটা গান লিখছিলাম প্রথম, এই গানটা বলো না, সিলেটি ভাষায় যদি গান বলা হয়, আমি শুনতে চাই। দেখলে তোমারে মনটা কিলান খরে, চোখ বাই চাইলে তোমার কিতা কিতা খরে। এটা প্রথম সুপারহিট এবং নন সিলেটির মধ্যেও। হ্যাঁ, হুরু খালো মানে ছোটবেলায়, লুকাই লুকাই
হাসে আই তাই আমি গুসা করলে তুমি খালি ডাকতাই আরে অখনিতা মন হইলে কলজা টান মার। ওয়াও দাদা, সিলেটের গান মানে স্টেজে কখনো গান করতে গিয়ে বা মাইকের সামনে সিলেটি টান আসছে এমন হয়েছে কখনো? না, কিন্তু আমি সিলেটি প্রত্যেকটা অনুষ্ঠানে, এটা আমি তোমার বলতে পারি, প্রত্যেকটা অনুষ্ঠানে একটা সিলেটি গান গাই। এটা তো আপনার ভালোবাসা, আপনার জন্মস্থানের কথা। প্রত্যেকটা অনুষ্ঠান। আর আপনি নর্মালি কখনো সিলেটি টান আসেনি? হ্যাঁ, আমি তো সিলেট রেডিওতে নাটক করতাম। আমি এই যে ছুটি চরিত্রের ফটিকের অভিনয় করি। হ্যাঁ। আমি তো নাগরিকে ছিলাম রে ভাই, গ্রুপ থিয়েটার। নাগরিকে? হ্যাঁ, মমতাজুদ্দিন আহমেদ না কেন? না, নাগরিকে ওই যে আলী জাকের, নুরবাই, নাগরিক, right. তারপর সারা জাকের, সব জামালউদ্দিন সাহেব, হায়াত ভাই সব তখন ছিলেন আমি যখন ছিলাম। এবং আমি ইন্ডিয়াতে গভর্নমেন্ট ডেলিগেশন নাগরিকের 4টা স্টেটে নাটক করেছি। বিশাল সমৃদ্ধ। নুরুদ্দিনের সারা জীবন। দাদা, সিলেটে কি ছোটবেলায় গান গেয়েছিলেন? তাহলে কার সামনে গিয়েছিলেন ছোটবেলায়, স্মৃতি মনে পড়ে? ছোটবেলায় আমি কম্পিটিশনে গান গেছি, কলেজে, সিলেটে? কলেজে, স্কুলের, ওইগুলাতে। মানে বিশেষ কারোর সামনে না, কিন্তু স্টেজে ব্যান্ড, সমস্যা যেটা বললাম। আপনি বললেন সমস্যা। হ্যাঁ, ওই ব্যান্ড নিয়ে সব জায়গায় মুভ করতেন। হ্যাঁ, সমস্যা। সিলেটের কোনো স্মৃতি মনে পড়ে আপনার? কত স্মৃতি না, যেটা আপনি খুব এখনো মনে পড়ে, একার অজান্তে থাকে না মানুষ তো অনেক। সিলেটের একটা খুব স্মৃতি যে আমরা দুর্গাপূজার ঠিক আগে সিলেটের এই টিলা ছিল পাহাড়ের মতো, ঠিক এয়ারপোর্ট যাওয়ার আগে, ওইগুলাতে আমরা খুব থ্রিলিং টারজান দেখতাম। হ্যাঁ, ওইগুলাতে আমরা গিয়ে উঠতাম। ওটা আপনার এখনো মনে পড়ে? উঠি আর বের হইতে পারি না আমরা। এটা মনে পড়ে? এরকম সাইকেল। সিলেটের ভাষা কি খুব ভালোবাসেন? তাতে এই সিলেটের ভাষায় কি হবে? আমি সিলেটর সকল মানুষে খুব মিস করি। আমার তারার কথা খুব মনে হয়। দাদা, আপনার আমি 2 লাইন শুনতে চাই এখন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা নীল চাঁদোয়া দিয়ে শেষ করবো, অনেক মেয়েদের রিকোয়েস্ট। বাট তার আগে আমরা 2 লাইন যেটা দিয়ে আপনি হ্যাবক করে দিয়েছিলেন, যেটা সময় আমার বোন, আমার ঢাকা ইউনিভার্সিটি পড়েও আপনার জুনিয়র, ওই গানটা সবসময় ক্যাসেটে ছাড়তো, সে হেমিলনের বাসিওয়ালা 2 লাইন আমি শুনতে চাই। আচ্ছা, হেমিলনের বার্ষিকওয়ালার যে কারিগর মেন বলেন, লিখেছিলেন মাহফুজ ভাই, মাহফুজুর রহমান মাহফুজ, নিউ ইয়র্কে থাকেন। আচ্ছা, উনি কি নিউ ইয়র্কে থাকেন? হ্যাঁ, আছেন এখন উনি? হ্যাঁ, আছেন নিউ ইয়র্কে। সুর করেছিলেন কি দাদা? প্রয়াত আবু তাহের, শুভর ভাইয়ের ভাই মনে হয়। হ্যাঁ, শুভর কাছে। গানের লিরিক্সটা অসাধারণ। মেঘের আড়ালে জলে হাজার তারার আলো, আমাকে জানি ভাসো ভালো, আমি মিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে, তোমাকে আসতে হবে যেখানে থাকো যত দূরে। বাহ, মানে আমার না গায়ের লোম দাঁড়ায় গেছে। দাদা, আপনারা আসলে এমন মাপের শিল্পী, এবং আপনাদের গান শুনলে, যে আপনি বললেন অটো টিউন নাই, মিউজিক নাই, কিন্তু গলায় যে আপনাদের দরদ এবং যা দিয়ে গান, এখনও গানের সময় যেভাবে আবেগ এক্সপ্রেশন, আমার মনে হয় বাঙালি গর্বিত সব মানুষ, একটা শুভ্রদেব আমাদের আছে। দাদা, ভবিষ্যতের পরিকল্পনা কি এখন, লক্ষ্য কি? গান, আপনি তো সবই গান ঘিরে, আমি খুবই চেষ্টা করছি ইন্টারন্যাশনালি। দেখো, একটা জিনিস কি, বাংলাদেশের গান এখন পর্যন্ত, হ্যাঁ, গ্র্যামিতে একজন বাংলাদেশি যে কম্পোজিশনে, সেও আবার আমাদের সিলেটেরই, কিন্তু আমি রাইট নাও, আমি সরি তার নামটা বলতে পারলাম না। সে একজন বাংলাদেশি, সে সিলেটের গ্র্যামি, সে আমেরিকাতেই বর্ন। সে একটা সুপার বল বা এরকম কিছু একটা টুর্নামেন্টের করে সে কিন্তু গ্র্যামি পেয়েছে। কিন্তু আমাদের গান এখন পর্যন্ত, বাংলা গান এখন পর্যন্ত কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ড পায়নি। রাইট। তো আমি মনে করি যে আমি হয়তো না পেলে আমাদের পর নেক্সট জেনারেশন পাওয়া উচিত, কেউ না কেউ বাংলা গান। দাদা, আমি একটা জিনিস চিন্তা করলাম, আপনার এত গান সুপারহিট, হেমিলনের বাসিওয়ালা, এমন পাথর তো নয়, যে বাঁশি ভেঙে গেছে, তার নীল চাঁদোয়া। দাদা, একটা শিল্পীর কিন্তু, আমি অনেক নাম বলবো না, অনেক শিল্পীর এখন থেকে 1-2টা গান মনে রাখার মতো, আপনার অসংখ্য গান। আমি এই প্রজন্ম থেকে প্রজন্ম, আমি তো 1 ঘন্টার উপরে নিজের গানই গাই গান। এবং আপনি যখন আমি আপনার প্রোগ্রামগুলো, শোগুলো দেখি, আপনি যখন গান গান, দর্শক সব গাইতে থাকে গান। হ্যাঁ, কারণ ওর মুখস্থ সব মুখস্থ। এবং আপনি যেটা বললেন যে এই প্রজন্ম র্যাপ হয়েছে আপনার হেমিলনের বাসিওয়ালার থেকে, তো এটা কিন্তু পাওয়া, মন আমার পাথর তো থেকে, এটা বাচ্চারা সবাই জানে গানটা। তো অনেকের ধরেন আসতে শুভ্রদেবকে অনেক সময় দেখেন না, কিন্তু গান শুনলে বুঝতে পারে এই গানটা তো শুনছি। সেটাই। দাদা, আমরা তো আসলে
একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে নিয়ে আসলে 1 ঘন্টা একটা অনুষ্ঠান করা উচিত। শাহিন ভাই আমাদের চেয়ারম্যান সবসময় বলে আপনি সিলেটি মানুষ এবং তার যে বর্ণাঢ্য কেরিয়ার, আপনাকে নিয়ে কালকে আমি যখন গুগলে বসছি আমি শেষ করতে পারছিলাম না, এত প্রশ্ন আপনাকে নিয়ে। তাই বললাম যে ওনার জন্য একটা আলাদা স্পেশাল শুভ্রদেব একটা পর্ব করবো সামনে, আমরা ঈদে টিদে শুধু 1 ঘন্টা ওনার কথা বলবে। এই স্বল্প সময় এটা শেষ করা সম্ভব না। তারপরে দাদা অনেক কথা শুনছি এবং এই প্রজন্ম যারা আমাদেরকে দেখে, ঠিকানা দেখে, অনেক ভিউ আপনারা সমস্ত কিছু জানবে এবং তারা গর্বিত হবে যে একজন শিল্পী আছে বাংলাদেশের যিনি মাইকেল জ্যাকসনের সাথে সম্পৃক্ত হয়েছেন এক জায়গায়, আমির খানের সাথে একই বিজ্ঞাপনে মডেল হয়েছেন এবং সে পেপসির মডেল ছিলেন ওই যুগে, যার অসংখ্য গান যিনি অভিনয় করেছেন একাধারে এবং তার এখন শুধু গ্র্যামি অ্যাওয়ার্ডে তার গান যাওয়াটা বাকি আছে। আমরা সেই আশা করি বাঙালি হিসাবে ক্রিকেটকে নিয়ে তার গান কোথায় নাই শুভ্রদেব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, মাশাআল্লাহ তার সর্বগুণের ছোটোবেলায় সে জাতীয় পুরস্কার পাওয়া, 21 পদকধারী, খুব আত্মকেন্দ্রিক মানুষ, এত বেশি নিজেকে, এমন অনেক মানুষ এত বেশি করে কিন্তু নিজেকে লুকায় রাখে। শুভ্রদেবের জন্য আসলে আমাদের ভালোবাসা দোয়া করতে হবে, আল্লাহ তাকে সুস্থ রাখে যেন, গলা ভালো রাখে যেন, অনেক দিন গান গাইতে পারে। দাদা আপনি যদি আপনার দর্শক এবং ঠিকানার জন্য বলেন ক্যামেরা। আমি সত্যি আই মিন ইট, ঠিকানা পরিবারের আমি সদস্য, এর জন্যই সদস্য, কারণ যখন ছোট ছিলাম, টু ইয়াং, 93-তে প্রথম আমেরিকা আসছি, ঠিকানা আমার হিউজ ইন্টারভিউ। আর সিলেটের আমাদের শাহিন ভাই, রব ভাই, ওনাদের কথা বলতেই হয়। শাহিন ভাইরা অনেক পেশেন্ট নিয়ে এটা, একটা জিনিস তো একদিনে হয় না, ঠিকানা নামটাকে এস্টাবলিশ করতে বীজ যে বপন করেছিলেন, এখন ইস এ বিগ ওয়ান। ঠিকানার 37 ইয়ার্স, 37 বছর, নট এ ম্যাটার অফ জোক। 37 ইয়ার্সের ঠিকানার যে বর্ণাঢ্য আমি বলবো পথ চলা, আমি অত্যন্ত আনন্দিত ঠিকানার এই সাফল্যে। ঠিকানা 100 বছর বা তারও বেশি বেঁচে থাকবে, এই আমার প্রত্যাশা। তো ঠিকানার সব দর্শক, শ্রোতা, পাঠক সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, বাংলা ভাষাকে ভালোবাসবেন, বাংলা গানকে ভালোবাসবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবেন। দাদার গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব এবং আমি সৌভাগ্যবান যে আমি শুভ্রদেবের সাথে একই অনুষ্ঠানে একই মঞ্চ শেয়ার করতে পেরেছি এবং আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে আমার সাথে থাকার জন্য। এবং আমরা আশা করব দাদার এই স্বপ্ন, গ্র্যামি অ্যাওয়ার্ডে সেই স্বপ্নটা পূরণ হোক। দাদা বাংলা গানকে ছড়িয়ে দিক সারা পৃথিবীর, বাঙালিদের মধ্যে অলরেডি ছড়িয়ে দিয়েছেন, বাট গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিক দাদার গান। এবং দাদার যে আপকামিং গান, সেকেন্ড ইনিংস বলবো না, দাদার ইনিংস শুরুই হয়নি, এবং দাদার যে নতুন গান আসছে সে গানটি আমরা শুনবো এবং সবাই বাংলা গানের পৃষ্ঠপোষকতা করবো। আবারও বলি, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, বাংলা সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করবেন এবং হলে গিয়ে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দাদা কোনটা গাইবেন, নীল চাঁদো আর না যে ভাসি ভেঙে গেছে, কোনটা বলেন আপনি? তুমি বলো দাদা। তাহলে আমরা চলেন এই যে ভাসি ভেঙে গেছে, এটাই মানুষের কাছে বেশি প্রিয়। আচ্ছা ঠিক আছে, এটা দিতে বাড়ি চলে যাবো, চলেন। ঠিক আছে। এটা ইমদাদুল হক মিলনের একটি নাটকেও কিন্তু ইউজ করা হয়েছে, জানি তো। এটা মাসুদ করিম সাহেব অত্যন্ত বিখ্যাত তখনকার Writer. সময় রাইটার, মুভির অনেক গান উনি লিখেছেন। আর শুরু করেছিলেন দাদা মাসুদ করিম সাহেব, আচ্ছা, প্রয়াত writer. মাসুদ করিম, এবং এটা কাজী হাবলু ওনার শুরু করেছেন। চলেন দাদা, হতে পারে। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও, হে জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝায় হয় না যে ক্ষয়। ও এ জীবনে ভালোবাসা একবারই হয়, শত ঝড় ঝঞ্ঝায় হয় না যে ক্ষয়। এ কথা এতদিন ভুলে যেতে চাও, মিছে কেন আজ গান গাও, যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, মিছে কেন তারে পেতে চাও।
ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না